হিট অফ রিয়াকশন, তাই তো? তো হিট অফ রিয়াকশনের জন্য আমাদের দুইটা ক্লাস দরকার হবে। দ্যাট মিনস এই উইকের যে দুইটা ক্লাস, সেই দুইটা ক্লাসই যাবে হচ্ছে হিট অফ রিয়াকশনে। তাহলে আমরা হিট অফ রিয়াকশনটা একদম টু দা পয়েন্টে দেখবো, কোনো কিছু মিস করবো না। তাহলে হিট অফ রিয়াকশনের মধ্যে ডেফিনেশন চার্ট টাইপে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। ওকে, হিট অফ রিয়াকশন বলবে না, বলবে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। তাহলে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনের ডেফিনেশন কি? দ্য অ্যামাউন্ট অফ হিট, দ্য অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট evolve or absorbed in a chemical reaction at 25 degrees Celsius, then it is called standard heat of reaction. Standard heat of reaction. ওকে, তাহলে তোমাদের কাছে জানতে চাওয়া হবে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। তাহলে ডেফিনেশন অফ স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন কি হবে? দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট ইভলভ অর অ্যাবজর্ব ইন আ কেমিক্যাল রিয়াকশন এট 25 ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ কল্ড স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। যদি 25 ডিগ্রি সেলসিয়াস না বলো তাহলে ওটা হবে হিট অফ রিয়াকশন। আর স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন যদি মেনশন করতে বলে তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসও মেনশন করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন 25 ডিগ্রি সেলসিয়াসের হিট, আমরা যে হিট অফ রিয়াকশন গুলো জানি, আমরা যে হিট অফ রিয়াকশনটা জানি তা সবই জানি হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। আমরা যা জানি আসলে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনকে ডেল্টা এইচ নট সাইন দিয়ে বোঝানো হয়। ডেল্টা এইচ এর উপরে দেখবে একটা নট সাইন দেওয়া থাকে, এইরকম যদি ডেল্টা এইচ এর উপরে নট সাইন দেখো এর মানেটা হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। সামটাইমস এটা এমনও হতে পারে যে ডেল্টা এইচ 298 কেলভিন এভাবেও মেনশন করতে পারে যে ডেল্টা এইচ 298 কেলভিন। তো হিট অফ রিয়াকশনের স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন এক্সপ্রেস করে হচ্ছে ডেল্টা এইচ নট অথবা ডেল্টা এইচ 298, দুই ভাবে দেয়। আমরা যদিও সিম্পলিফাই করে ফেলি ডেল্টা এইচ, আমরা এটাকে আসলে সিম্পলিফাই করে ফেলি। আদারওয়াইজ অ্যাকচুয়ালটা হচ্ছে গিয়ে ডেল্টা এইচ নট অথবা ডেল্টা এইচ 298 কেলভিন। তো যদি মেনশন থাকে, যদি মেনশন থাকে তাহলে তোমরা তো বুঝতে হবে না এটা যে এটা কেন মেনশন করলো নট সাইন, কেন মেনশন করলো 298, এটা কেন মেনশন করে, তাই না? সেই এটা রিজনটা হচ্ছে এইটা যে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। আচ্ছা, ডিপেন্ডিং ফ্যাক্টর প্রেসার এখানে খুব একটা ইফেক্টিভ না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রেসার এখানে বলা হয় না, স্ট্যান্ডার্ড প্রেসার মেনশন করা হয় না। স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনের জন্য স্ট্যান্ডার্ড প্রেসারের কোনো খুব একটা কন্ট্রিবিউশন নাই, মানে এখানে তার কোনো কাজ নাই। হ্যাঁ, তাহলে দেখো ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ হিট অফ রিয়াকশন, মানে হিট অফ রিয়াকশনের ডিপেন্ডিং ফ্যাক্টর গুলো কি কি, অর্থাৎ কোন ফ্যাক্টর গুলো চেঞ্জ হলে হিট অফ রিয়াকশনও চেঞ্জ হতে পারে, কোন কোন ফ্যাক্টর চেঞ্জ হলে হিট অফ রিয়াকশন চেঞ্জ হতে পারে, কোন কোন ফ্যাক্টর চেঞ্জ হলে। নাম্বার 1, টেম্পারেচার। দ্যাট মিনস তুমি কোন টেম্পারেচারে রেখে রিয়াকশন করতেছো, তুমি কোন টেম্পারেচারে রেখে রিয়াকশনটা করতেছো, রুম টেম্পারেচারে না হাই টেম্পারেচারে না লো টেম্পারেচারে, তাহলে তুমি কোন টেম্পারেচারে তোমরা হিট অফ রিয়াকশন ক্যালকুলেট করতেছো তার উপরে কিন্তু হিট অফ রিয়াকশন ম্যাটার করে, এর উপরে হিট অফ রিয়াকশন ম্যাটার করে। কারণ তুমি কোন টেম্পারেচারে করতেছো তার উপরে কিন্তু হিট অফ রিয়াকশন ডিপেন্ড করবে, কিছুটা ভ্যারি করবে, কিছু হলেও ভ্যারি করবে। তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। নাম্বার 2, physical state of matter, physical state of matter এর উপরেও কিন্তু হিট অফ রিয়াকশন ডিপেন্ড করে। physical state of matter, physical state of matter এর উপরেও হিট অফ রিয়াকশন ডিপেন্ড করে, রিমেম্বার। ওকে, তো physical state of matter যে তার উপরেও হিট অফ রিয়াকশন ডিপেন্ড করে। ওকে,
ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার। কারণ হচ্ছে দেখো তুমি হিট অফ রিয়াকশনের সাপোজ তুমি কি বলা হয় ফর এক্সাম্পল যে গ্রাফাইটের হিট অফ রিয়াকশন আর ডায়মন্ডের হিট অফ রিয়াকশন কি এক হবে না। গ্রাফাইটের হিট অফ রিয়াকশন আর ডায়মন্ডের হিট অফ রিয়াকশন এক হবে না, তাই না? তার মানে কি ফিজিক্যাল স্টেট ইজ ওয়ান মেটার। তারপরে ধরো ওয়াটারের কথা আসো, ওয়াটার ভ্যাপার হলে একরকম হিট অফ রিয়াকশন, physical state of matter another factor, physical state of matter another factor, temperature factor, physical state of matter factor। আচ্ছা আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে তোমার থার্ড যেটা সেটা অ্যালোট্রপ মানে আমার ওই সময় যেটা বললাম না যে ডায়মন্ড গ্রাফাইট, ওটা আসলে এইখানে অ্যাপ্লিকেবল অ্যালোট্রপসে। আর ফিজিক্যাল স্টেটে হচ্ছে ওই যে ওয়াটার এক্সাম্পল দিলাম যেটা ফিজিক্যাল স্টেটে ওটা মনে করবা যে ওয়াটার ভ্যাপার, ওয়াটার লিকুইড, ওয়াটার সলিড, সলিড ওয়াটার, ভ্যাপার ওয়াটার, লিকুইড ওয়াটার। তো ওইটা হচ্ছে ফিজিক্যাল স্টেট ভ্যারি করতেছে। আর অ্যালোট্রপস হচ্ছে যেটা বলছিলাম যে কার্বন যে দুইটা অ্যালোট্রপ গ্রাফাইট এন্ড ডায়মন্ড, তার মানে হচ্ছে অ্যালোট্রপ ভ্যারি করলে তোমার কি হয় হিট অফ রিয়াকশনও ভ্যারি করে। তো এটা হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে ডিপেন্ডিং ফ্যাক্টর আপন রেট অফ রিয়াকশন, মানে রেট অফ রিয়াকশন এর ডিপেন্ডিং ফ্যাক্টর হচ্ছে এগুলো। ওকে, তো যদি আমরা মেনশন করি যে হুইচ ওয়ান কারেক্ট, তাহলে এই তিনটা থাকলে আচ্ছা দেখো অ্যালোট্রপ বলতে আই মিন তোমরা অ্যালোট্রপ, হ্যাঁ এটার বাংলা ওয়ার্ডটা হচ্ছে বহুরূপ, বাংলা ওয়ার্ডটাকে বলে বহুরূপতা, বহুরূপ বা বহুরূপী এরকমটা আর কি। হ্যাঁ, তো অ্যালোট্রপি বলে বহুরূপী, মানে একটা এলিমেন্ট বিভিন্ন রূপে থাকতে পারে, বিভিন্ন ফেজে থাকতে পারে, এই ব্যাপারটার নাম হলো অ্যালোট্রপ। কার্বন দুইটা ফেজ থাকতে পারে, ডায়মন্ড হিসেবে থাকতে পারে, গ্রাফাইট হিসেবে থাকতে পারে। এই যে একই এলিমেন্ট কার্বন কখনো ডায়মন্ড ফর্মে থাকে, কখনো আবার গ্রাফাইট ফর্মে থাকে, দুইটা ডিফারেন্ট ফর্ম, কিন্তু দুইটাই কিন্তু কার্বন, নান আদার কার্বন, এখানে কার্বন ছাড়া কিচ্ছু নাই। তো দ্যাট এরাই হলো অ্যালোট্রপ। তার মানে হচ্ছে অ্যালোট্রপ অলসো ডিপেন্ডিং ফ্যাক্টর, অ্যালোট্রপটাও কি একটা ডিপেন্ডিং ফ্যাক্টর। ওকে, তো বাই দিস টাইম আমরা কি জানলাম যে ডেফিনেশন মেনশন করতে বললো যে ডিফাইন করো যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন ডিফাইন করো, তাহলে এটা আর তার ডিপেন্ডিং ফ্যাক্টর কি এটা, ঠিক আছে? ডিপেন্ডিং ফ্যাক্টর কি? ওকে, ডিপেন্ডিং ফ্যাক্টরটাও জানা হলো না। এরপরে যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন এন্ড ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ হিট অফ রিঅ্যাকশন এর ডিপেন্ডিং ফ্যাক্টর কি, হ্যাঁ সেটা জানা হলো। আচ্ছা এবার মুভ অন, সেটা হচ্ছে এরকম। তারপরে আসছে কনসেপ্টটা হচ্ছে এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে দেয়ার আর টু টাইপ অফ রিঅ্যাকশন, ওয়ান টাইপ হচ্ছে এক্সোথার্মিক, অ্যানাদার টাইপ হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন ফর এক্সাম্পল কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যেখানে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু -394 কিলোজুল পার মোল। So this is an exothermic reaction. So এটা কি exothermic reaction? তাহলে exothermic reaction কি? The reaction where বা the reaction in which heat is evolved. ঠিক আছে? So this type of reaction exothermic reaction. So exothermic reaction, the reaction in which heat is evolved. Heat যদি evolve হয় তাহলে exothermic, আর heat যদি absorb হয় তবে সেটা হচ্ছে endothermic। তাহলে রেসপেক্টিভলি এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান এক্সোথার্মিক এন্ড সেকেন্ড ওয়ান এন্ডোথার্মিক। ফার্স্ট ওয়ান এক্সোথার্মিক, সেকেন্ড ওয়ান এন্ডোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশন, যদি রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে বন্ড ব্রেকিং এনার্জি is lower than bond forming energy। তার মানে হচ্ছে যখন কিনা বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি হবে, ভাইস ভার্সা যখন বন্ড ফর্মিং এনার্জি বন্ড ব্রেকিং এনার্জি থেকে মোর হবে, তাহলে কি হবে এক্সোথার্মিক। মানে বন্ড ব্রেক করতে যত এনার্জি অ্যাপ্লাই করছো, বন্ড ফর্ম করে তার থেকে মোর এনার্জি প্রডিউস হয়েছে, তাহলে এটা হচ্ছে গিয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন তাহলে কোয়াইট অপোজিট হবে না? bond breaking energy is higher than bond forming energy। তার মানে হলো
এই জায়গাতে কি হবে, বন্ড ব্রেক করতে বেশি এনার্জি অ্যাপ্লাই করা লাগবে, অথচ বন্ড কম করে তার থেকে কম এনার্জি পাবো। এটা অনেকটা আমি এভাবে বলি, ইনভেস্ট এন্ড রিটার্ন। ইনভেস্ট এন্ড রিটার্ন, এখানে ইনভেস্ট হচ্ছে লো, ইনভেস্ট লো বাট রিটার্ন মোর। ওকে, রিটার্ন হাই, তার মানে ইনভেস্ট কম রিটার্ন বেশি, ইনভেস্ট কম রিটার্ন বেশি, তার মানে এটা প্রফিট সেন্সে চিন্তা করলে ইট প্রডিউস হচ্ছে। আর এটা হচ্ছে ইনভেস্ট মোর কিন্তু রিটার্ন কম, ইনভেস্ট বেশি রিটার্ন কম, তার মানে লস, লস মানে অ্যাবজর্ব, এরকম চিন্তা করলেই হয়। হ্যাঁ, তো বন্ড ব্রেকিং এনার্জি ভার্সাস বন্ড ফর্মিং এনার্জি ইজ দ্য ডিসিশন মেকার whether a reaction exothermic or endothermic. Okay, so এই হচ্ছে গিয়ে kind of reaction, exothermic and endothermic. Enthalpy, enthalpy, আচ্ছা, enthalpy হচ্ছে যে এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, আর গ্রিক ওয়ার্ডটা হচ্ছে এনথালপেইন। গ্রিক ওয়ার্ডটা হচ্ছে এনথালপেইন, মানে যার থেকে এনথালপি ওয়ার্ডটা আসছে সেটা গ্রিক ওয়ার্ড হচ্ছে এনথালপেইন। ওকে, যার মানে হচ্ছে, এর মিনিং হলো টু ওয়ার্ম আপ, এর মানেটা হচ্ছে টু ওয়ার্ম আপ। এমসিকিউ দিব এটা, দেখো ফিউচারে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এনথালপি। ঠিক আছে, তাহলে এনথালপির মানে হচ্ছে টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ, সেখান থেকে আসছে এনথালপি। তাহলে গ্রিক ওয়ার্ড এনথালপেইন, যার মানেটা হচ্ছে কি টু ওয়ার্ম আপ, ওখান থেকে এই ওয়ার্ডটা আসছে এনথালপি, এনথালপি। ওকে, দা টোটাল এনার্জি of a system is called enthalpy. The total energy of a system, the total energy of a system is called enthalpy. অর্থাৎ টোটাল এনার্জি অফ এ সিস্টেম, একটা সিস্টেমে যত এনার্জি থাকবে, একটা রিঅ্যাকশন প্লেসে যত এনার্জি থাকবে, রিঅ্যাকশন প্রোডাক্ট মিলে যত এনার্জি থাকবে, মানে ওটাকে বলা হয় হচ্ছে কি সিস্টেম এনার্জি, এনথালপি। দ্যাট মিন্স এনথালপিকে এইচ দিয়ে ডিনোট করলে H is equal to হচ্ছে E plus PV. H is equal to E plus PV. So that enthalpy H is equal to E plus PV. E plus PV. E for হচ্ছে internal energy আর PV হচ্ছে pressure and volume. তাহলে এই হচ্ছে এনথালপির হচ্ছে ডেফিনেশন, যে H is equal to E plus PV. H is equal to হচ্ছে E plus PV. রিমেম্বার, ওকে? আচ্ছা, এখন তোমার ফার্স্ট ল অফ থার্মোকেমিক্যাল ল, যেটা থার্মোডাইনামিক, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হচ্ছে এটা, যে কিউপি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ডেল্টা ই প্লাস পি ডেল্টা, সরি, পি ডেল্টা ভি। তাহলে কি দাঁড়ালো, কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। ওকে, তার এটা হচ্ছে গিয়ে তোমার কিউপি, যেটা কিউপি এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হিট অফ রিঅ্যাকশন, কনস্ট্যান্ট প্রেসারে হিট অফ রিঅ্যাকশন, আর এই হিটটা হচ্ছে অ্যাপ্লাইড হিট, এটা হচ্ছে অ্যাপ্লাইড হিট। ওকে, কনস্ট্যান্ট প্রেসারে। আর ডেল্টা ই হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর পিভি হচ্ছে, পি যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসার, এই কারণে ভলিউম চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হচ্ছে গিয়া ডেল্টা ভি। ডেল্টা ই কে লিখতে পারবো E2 মাইনাস E1 প্লাস পি ইন্টু এটা লিখতে পারবো V2 মাইনাস V1। তাহলে ডেল্টা ই কি হবে, E2 মাইনাস E1, আর ডেল্টা ভি কি হবে, V2 মাইনাস V1। আচ্ছা, তাহলে ডেল্টা এই যে E2 মাইনাস E1 সরি প্লাস PV2 মাইনাস কি লিখতে পারি, PV1। আচ্ছা, তাহলে E2 প্লাস PV2 করতে পারি, মাইনাস কমন নিলে E1 প্লাস PV1 করতে পারি। এটার পরিবর্তে লিখবো H2, আর এটার পরিবর্তে লিখবো H1, আর হুইচ ইজ ইকুয়াল টু ডেল্টা H। তার মানে ফাইনালি কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা H প্রুভ। ওকে, ঠিক আছে, তাহলে আগের লাইনটাই করি। তাহলে ফাইনালি কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা H, কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা H। তার মানে তোমাদেরকে বলতে পারি যে শো দ্যাট কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা H, শো দ্যাট
QP is equal to delta H, এই QP is equal to delta H প্রুফ করে দেন বলবা যে শোড। সো দ্যাট এটা হচ্ছে গিয়ে এনথালপির কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এনথালপির জায়গা থেকে কি জানতে হবে মিস মাস, সেটা হচ্ছে গিয়ে তোমার এনথালপি মানে কি, ফলোড বাই হচ্ছে এনথালপি ডেফিনিশন কি, ফলোড বাই হচ্ছে QP is equal to delta H, সেটা প্রুফ করা লাগবে। এটা প্রুফ করতে হবে যে কনস্ট্যান্ট প্রেসারে heat of reaction is equal to enthalpy change, constant pressure heat of reaction is equal to কি enthalpy change, that means QP is equal to delta H, QP is equal to delta H, remember, okay? so এটা শো করতে হতে পারে, শো দ্যাট বলে আমরা এটা দিতে পারি, শো দ্যাট বলে। এন্ড অনেক সময় এমসিকিউ এর কারণেও দেখবা যে যদি বলে যে which one is correct, তাহলে QP is equal to delta H, এটা কারেক্ট। QP is equal to delta H হলে এটা কি হবে, কারেক্ট হবে। ওকে, সো QP is equal to delta H, রিমেম্বার। হ্যাঁ, আরেকটা আমরা প্রুফ করব না, প্রুফ করতে হবে না, সেটা শুধু জেনে রাখার জন্য বলি যে QV is equal to হচ্ছে ডেল্টা E, QV is equal to হচ্ছে ডেল্টা E, QV is equal to ডেল্টা E। ওকে, সো QP equal to হচ্ছে ডেল্টা H আর QV is equal to ডেল্টা E। তার মানে যদি মাল্টিপল কম্পিটিশন দেই আমরা, তাহলে বলি যদি যে QP equal to ডেল্টা H, QV is equal to ডেল্টা E, তাহলে এগুলো কি হবে, কারেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সো রিমেম্বার দিস, এই হচ্ছে আমার এনথালপি পার্ট। ওকে স্যার কিউপি এবং কিউভি এর মধ্যে পার্থক্য? কিউপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আর কিউভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। আর স্যার এখানে যে ইন্টারনাল এনার্জির কথা বললাম, ঠিক আছে আমি আগে বলি। কিউপি আর কিউভি এর মধ্যে কি ডিফারেন্স স্যার? কিউপিটা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন, কিউভিটাও হিট অফ রিঅ্যাকশন। কিউপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আর কিউভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম ফিক্স রেখে হিট চেঞ্জ করা হইতেছে, মানে তাকে এক্সটেন্ড করতে দেওয়া হচ্ছে না, ভলিউম চেঞ্জ হতে দেওয়া হচ্ছে না, ভলিউম রিমেইন সেম। তাইলে কিউবি ইকুয়াল টু ডেল্টা ই। এর মানেটা আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এটা মেইনলি যেটা থেকে আসছে, যদিও এটা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা অনেক সময় স্কিপই করে যাই, ঠিক আছে, তবু একটু বলি। যেটা এই লটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো সিস্টেমে যখন হিট দিই তখন সেই হিটটা দুইটা কাজ করে, একটা কাজ হচ্ছে সে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে, আরেকটা কাজ সে এক্সটার্নাল ওয়ার্ক করে। আর এক্সটার্নাল ওয়ার্ক মানে হচ্ছে তার ভলিউম চেঞ্জ হওয়া, ভলিউম চেঞ্জ হওয়া। তো দেখ, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি আর হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক যদি কিউপি হয়, কিন্তু কিউভি যখন অর্থাৎ ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাইলে তখন তুমি যতটা হিট দিছো তার টোটাল হিটটাই কোন কাজ করবে, শুধু ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, কোনো রকম এক্সটার্নাল কাজ হবে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার, অর্থাৎ তুমি কতটুকু হিট অ্যাপ্লাই করলা সেইটা হচ্ছে গিয়া কিউপি এন্ড কিউভি। হ্যাঁ, এখানে যে ইন্টারনাল এনার্জির কথাটা বলছি না, হুম, ওটা কি স্যার বন্ড ফর্মিং ওই এনার্জিটা, মানে ওটা স্যার এক্স্যাক্টলি কোন এনার্জিটা? না না না, ইন্টারনাল এনার্জির ডিফারেন্ট টাইপ অফ এনার্জি থাকতে পারে। যেমন তোমার ভাইব্রেটরি এনার্জি সেটা একটা ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি ওটা ইন্টারনাল এনার্জি, ইন্টারমলিকুলার ফোর্স ওটা ইন্টারনাল এনার্জি, মানে বিভিন্ন টাইপের সবকিছু মিলে হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি তার। অর্থাৎ ইন্টারনাল এনার্জিকে অনেকটা তোমরা বলতে পারো ল্যাটেন্ট এনার্জি। ইন্টারনাল এনার্জি কি হবে জানো, ল্যাটেন্ট এনার্জি, অর্থাৎ একটা সিস্টেমে একটা সাবস্টেন্সের ভিতরে যে এনার্জিটা ল্যাটেন্ট থাকে, ওকে, ওই এনার্জিটার নাম হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি। আচ্ছা, হিট অফ ফরমেশন, আর হিট অফ ফরমেশন কি, হিট অফ ফরমেশন যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যেখানটায় ডেল্টা ইজ ইকুয়াল টু -394 কিলোজুল পার মোল। আবার সাপোজ তোমার হচ্ছে আবার ধরো হাইড্রোজেন প্লাস হাফ মোল অক্সিজেন, তার থেকে হলো 1 মোল ওয়াটার, যেখানে ডেল্টা ইজ ইকুয়াল টু -285.85 কিলোজুল পার মোল। ঠিক আছে, তো এটা এটা এখন ডেলএইচ এফ, এটাও ডেলএইচ এফ দিবা কখন, যখন হিট অফ ফরমেশন, যখন এটা কি হিট অফ ফরমেশন তখন ডেলএইচ এফ দেওয়া যায়, না দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু দিলে এটা ডেলএইচ এফ দেওয়া যায়। আচ্ছা, তো এটা হচ্ছে হিট অফ ফরমেশন, এটাও হিট অফ ফরমেশন, কিন্তু এটা কার হিট অফ ফরমেশন, কার্বন ডাই অক্সাইডের। এটা কার হিট অফ ফরমেশন, ওয়াটারের।
ঠিক আছে? তো হিট অফ ফরমেশনের ডেফিনেশন হচ্ছে যে the amount of heat which is evolved or absorbed, the amount of heat which is evolved or absorbed when 1 mole of substance is produced from its component element, মানে এটা তার মানে কি, এটা সিনথেসাইজ রিঅ্যাকশন হওয়া লাগবে। এটা কি হওয়া লাগবে? সিনথেসাইজ রিঅ্যাকশন হওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু হিট অফ ফরমেশন হিসেবে এটাকে গ্র্যান্ট করব না আমরা। ওকে, তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ অর অ্যাবজর্ব, এখানে আমি দুইটা ইভলভ হইছে, অ্যাবজর্ব হইতে পারে। দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ অর অ্যাবজর্ব when 1 mole of substance is produced from its element component, তাহলে এটা হবে হিট অফ ফরমেশন। হ্যাঁ, টেল মি। স্যার এটা কি মানে রিঅ্যাকশন হওয়া লাগবে যে রিভার্স, কি বলেন এটা? সিনথেসাইজ রিঅ্যাকশন, মনে আছে সিনথেসাইজ রিঅ্যাকশন কোনগুলোকে বলে? ও আচ্ছা আচ্ছা, এলিমেন্টের সাথে এলিমেন্টের রিঅ্যাকশন হলো সিনথেসাইজ রিঅ্যাকশন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে সিনথেসাইজ রিঅ্যাকশন হওয়া লাগবে, তাহলে সেটা হবে হিট অফ ফরমেশন। এন্ড দিস ইজ দ্য ডেফিনিশন অফ হিট অফ ফরমেশন। এটা হচ্ছে হিট অফ ফরমেশন। আর একটা হিট অফ কম্বাশন। এরপরে হচ্ছে হিট অফ কম্বাশন। তো যদি বলে যে হোয়াট ইজ হিট অফ কম্বাশন, তাহলে হিট অফ কম্বাশনের জন্য আমি একই এক্সাম্পল দিলাম। আর হিট অফ কম্বাশনকে ডেল্টা এইচসি দিয়ে বোঝানো যেতে পারে। দেখো, ইন্টারেস্টিং একটা ব্যাপার না? দারুণ জিনিস। দেখো, রিপিট কেন দিলাম? তার মানে হচ্ছে এইটাই আবার এখন কি হিট অফ কম্বাশন, এইগুলোই এখন আবার হিট অফ কম্বাশন। কিন্তু হিট অফ কম্বাশন কার? কার্বনের। হিট অফ কম্বাশন কার? হাইড্রোজেনের, তাই না? তাহলে যদি তুমি মনে করো এটা হিট অফ ফরমেশন, তাহলে কার্বন ডাই অক্সাইডের। আর তুমি যদি মনে করো না হিট অফ কম্বাশন, তাহলে কার্বনের। তার মানে এমন হতেই পারে যে কোনো একটা হিট কি হতে পারে, হিট অফ ফরমেশন হতে পারে, এটা আবার কি হতে পারে, হিট অফ তোমার হচ্ছে যে ইয়েও হতে পারে, মানে হিট অফ ফরমেশন হতে পারে, হিট অফ কম্বাশন হতে পারে। ওকে, সো রিমেম্বার দিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে হোয়াট আই সেড, এখন এইটা আবার ভেবে বসো না যে অল হিট অফ ফরমেশন আর হিট অফ কম্বাশন, এইটা আবার কিন্তু ভেবে বসো না। তার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, that time delta is কত? minus 891.5 কিলোজুল, 891.1 কিলোজুল পার মোল। তাহলে দেখো, এই যে থার্ড এক্সাম্পলটা দিলাম, এটা কিন্তু শুধু হিট অফ কম্বাশনই, নট হিট অফ ফরমেশন অফ এনিওয়ান। কারো কিন্তু এটা হিট অফ ফরমেশন না, এটা অনলি হিট অফ কম্বাশন এন্ড হিট অফ কম্বাশন অফ মিথেন, হিট অফ কম্বাশন অফ মিথেন, রাইট? তো এটা শুধুমাত্র কনসিডার হবে কি যে এটা মিথেনের হিট অফ কম্বাশন। তাহলে এটা ঠিক যে ফরমেশন কম্বাশন হতে পারে, বাট নট অল টাইম। ওকে, তাহলে এটা ডেফিনেশন অফ হিট অফ ফরমেশন এন্ড দিস ইজ হিট অফ কম্বাশন। তবে একটা ব্যাপারে তোমাদের একটু অ্যালার্ট করে দেই, যেমন তোমরা এটাতে যখন বললা দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ অর অ্যাবজর্ব, দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ অর অ্যাবজর্ব, এটা বলতেছো না? আর এটাতে কিন্তু সাবধান, কখনোই বলবা না যে অ্যাবজর্ব, তাহলে খুব মাইন্ড করবে যে কেউ। কি দাঁড়ালো? দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ বলতে হবে, হুইচ ইজ ইভলভ। ওকে, তো হিট অফ কম্বাশনের ডেফিনেশনে বলবা কি যে দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ, অর্থাৎ এখানে শুধু ইভলভই হবে, নেভার চান্স টু অ্যাবজর্ব। এখানে অ্যাবজর্ব হবে কেন? হিট অফ কম্বাশন অ্যাবজর্ব হতে পারে কখনো? ঠিক আছে, সো দ্যাট ডোন্ট ডু দিস। এটা বলবা শুধু কি হয়, ইভলভ হয়। তো এই কথাটা বললে একটা এমসিকিউ রেফারেন্স দিচ্ছি তোমাদেরকে, প্রায় এমসিকিউটা আছে, এমসিকিউটা। ঠিক আছে, সেই এমসিকিউটা এরকম যে অফ হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক, অফ হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক, অর্থাৎ কোন রিঅ্যাকশনটা অলওয়েজ এক্সোথার্মিক, সেটা হচ্ছে গিয়ে কম্বাশন, এক্সেপ্ট কম্বাশন। হ্যাঁ, তার মানে তোমার কি হতে পারে, যেটা বললাম যে হিট অফ কম্বাশনটা কি হবে, শুধুমাত্র এক্সোথার্মিক হবে, আদারওয়াইজ যে কোনোটাই কি হতে পারে, এক্সো হতে পারে, এন্ডো হতে পারে, কিন্তু কম্বাশনে হবে শুধু এক্সো। তাহলে যদি এমসিকিউটা এমন হয় যে অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ এক্সোথার্মিক, তাহলে কি বুঝবা? অলওয়েজ এক্সোথার্মিক। তাহলে মনে করবা যে এটা কি
হিট অফ কম্বাসন, হিট অফ কম্বাসন। ওকে, সো স্যার তাহলে বলো। স্যার এখানে নর্মাল ডেল-এইচ দেখে আমরা এটা বুঝবো কেমনে যে কোনটা হিট অফ ফরমেশন কোনটা কম্বাসন? স্যার মানে এভাবে তো বোঝা যাচ্ছে না। আমি না আমি বলে বলি, ছাড়া তো স্যার বুঝতেছি না। না না, ডেল এইচ এফ দিলে হিট অফ ফরমেশন, ডেল এইচ সি দিলে হিট অফ কম্বাসন, কিন্তু এই কাজ কেউই করে না, সবাই ডেল এইচ দিয়ে এক্সপ্রেস করে। ডেল যে এইচ তখন দিয়ে, কেমনে বুঝবো? হ্যাঁ, এখন তুমি বুঝা না, তুমি কখন কাকে অ্যাপ্লাই করতেছো, যখন তোমার যেটা নিড তুমি নিড অনুযায়ী অ্যাপ্লাই করবা। তোমার যেটা নিড হবে, তোমার যদি এই রিঅ্যাকশনটা এগেইনস্ট ফরমেশন এক্সপ্লেন করতে হয়, ফরমেশন দিয়ে এক্সপ্লেন করবা। যখন এগেইনস্ট এটা কম্বাসনের কারণে এক্সপ্লেন করতে হবে, কম্বাসনের এক্সাম্পল হিসেবে এটাকে এক্সপ্লেন করবা। এটাকে যদি কম্বাসন হিসেবে অ্যাপ্লাই করতে হয় কম্বাসন হিসেবে অ্যাপ্লাই করবা, এটাকে যদি ফরমেশন হিসেবে অ্যাপ্লাই করতে হয় তাহলে ফরমেশন হিসেবে অ্যাপ্লাই করবা। ইটস আপন ইউ, মানে এটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা তার উপরে। তো দ্যাট ডেল এইচ এফ, ডেল এইচ সি এগুলো মেটার করবে না, এগুলো কেউ এভাবে এক্সপ্রেস তো করে না, অর্থাৎ সি এফ এসব দেয় না। কথা বুঝতে পারছো? জেনারেলাইজ করে ফেলে সবাই। ওকে, heat of combustion of carbon disulfide, carbon and sulfur are respectively, heat of combustion of carbon disulfide, carbon and sulfur are respectively minus 1000.5, minus 393.5 and minus 285. Minus 197 kilojoule per mole. Calculate heat of formation of carbon disulfide. আচ্ছা, তো এইটা করতে হবে এখন। হ্যাঁ, রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে এটা বুঝবা যে হিট অফ কম্বাসন দেওয়া থাকলে ফরমেশন চাই, আর ফরমেশন দেওয়া থাকলে কম্বাসন চাই। এটা এই জন্য আমি কি করলাম দেখো, আমি কিন্তু এখনো হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ আদার হিট কিছুই বলিনি কিন্তু, ঠিক না? আমি ঠিক একসাথে কি করছি, হিট অফ ফরমেশন এন্ড হিট অফ কম্বাসনটা শেয়ার করলাম, তাই না? কারণ আমার উদ্দেশ্য ছিল এই জায়গাটাতে আসা। তাহলে কি হলো, হিট অফ কম্বাসন চাই দেওয়া আছে তাহলে ফরমেশন চাইবে, আর ফরমেশন দেওয়া থাকলে কম্বাসন চাই। তো এখন কম্বাসন দেওয়া আছে, ফরমেশন চাইছে কারো, তাই না? তো কিভাবে করবো এটা? যেটা বলছিলাম যে হিট অফ কম্বাসন কার্বন ডাইসালফাইডের মেনশন করা ছিল, হিট অফ কম্বাসন কার্বনের মেনশন করা ছিল, হিট অফ কম্বাসন সালফারের মেনশন করা আছে, মানে তিনটারই হিট অফ কম্বাসন মেনশন করা। তো দ্যাট আমরা কি করছি, কম্বাসন রিঅ্যাকশন করছি। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে এই রিঅ্যাকশনের হিট অফ রিঅ্যাকশন দেওয়া, এই রিঅ্যাকশনের হিট অফ রিঅ্যাকশন মেনশন করা, এই রিঅ্যাকশনেরও হিট অফ রিঅ্যাকশন মেনশন করা। ঠিক আছে, তো এই তিনটা রিঅ্যাকশনের হিট অফ রিঅ্যাকশন মেনশন করা, আমরা তাই করছি। ওকে, তো তার মানে এই তিনটা ডেলিক্স মেনশন করা আছে, আমরা তিনটা ডেলিক্স নিলাম। তো আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে যে কার্বন ডাইসালফাইড, যেটা কার্বন ডাইসালফাইড এর হিট অফ ফরমেশন জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এর হিট অফ ফরমেশন কত। তাহলে তোমরা তখন দেখছো আমি মুছে ফেলছি, যে তার মানে কার্বনের সাথে যখন দুইটা সালফার মিলে কার্বন ডাইসালফাইড হয়, এই রিঅ্যাকশনের ডেলিক্স জানতে চাওয়া হয়েছে, এই রিঅ্যাকশনের। বাট এই রিঅ্যাকশনটা এখানে হয়নি, ঠিক আছে? বাট তারপরেও পসিবল কার্বন ডাইসালফাইডের হিট অফ ফরমেশন জানা। তো সেটা কি করে করবা দেখো। আচ্ছা, তো এট ফার্স্ট যেটা করবা তোমরা, যে ডেল্টা ইজ ইকুয়াল টু এইচপি মাইনাস এইচআর, এইটা দিয়ে স্টার্টটা করবা, এইটা দিয়ে স্টার্ট করবা, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু এইচপি মাইনাস এইচআর। সো দ্যাট এটা যদি এভাবে মেনশন করা থাকে তাহলে ইকুয়েশন তোমাকে ফর্ম করা লাগবে, এভাবে মেনশন থাকলে ইকুয়েশন তোমাদেরকে ফর্ম করা লাগবে। আর যদি আমরা ইকুয়েশন ফর্ম করে দেই তাহলে তো ইকুয়েশন ভেরি মাচ প্রেজেন্ট, তাহলে তোমার স্টার্টিংটা হবে ডেল এইচ থেকে। তাহলে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে এইচপি মাইনাস এইচআর, এইচপি হচ্ছে প্রোডাক্টের এনথালপি মাইনাস এইচআর হচ্ছে রিঅ্যাকটেন্টের এনথালপি, যেটা আমরা H2 মাইনাস H1 দিয়ে বুঝাতাম। H2 মাইনাস H1 না করে এইচপি মাইনাস এইচআর মেনশন করতেছি, দ্যাট মিন্স প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকটেন্ট বোঝানোর জন্য, আর কিছু না। ওকে, তো এইচপি মানে কি, এখন আমি যা করব, এর থেকে স্টুডেন্টরা অনেক সময় কিছু কিছু জিনিস স্কিপ করে বা শর্ট করে, কিন্তু এখন শর্ট করব না, আমি বলবো কোন জায়গায় শর্ট করে স্টুডেন্টরা। এইচপি মানে হলো ডেল্টা এইচ প্রোডাক্ট সাইডে কার্বন ডাইঅক্সাইডের, কার্বন ডাইঅক্সাইড প্লাস ডেল্টা এইচ হচ্ছে গিয়া প্রোডাক্টকে সালফার ডাইঅক্সাইড, প্রোডাক্ট হলো সালফার ডাইঅক্সাইড।
তার মানে হচ্ছে তুমি কোন রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশন 1 আছে, রিঅ্যাকশন 2 আছে, রিঅ্যাকশন 3 আছে, তুমি কোন ডেলএইচ নিয়ে কাজ করতেছো তোমাকে ভাবতে সেটাকে ফিক্স করতে হবে। তুমি এই 1 নাম্বারে ডেলএইচ নিয়ে কাজ করবা। কেন? কারণ 1 নাম্বারে কম্পোনেন্টের হিট অফ ফরমেশন জানতে চাওয়া হয়েছে। তাইলে তোমাকে তুমি এখানে কিভাবে ইনপুট দিবা, হ্যাঁ তুমি ভাববা যে স্যার আমি যে 1 নাম্বার ইকুয়েশন অ্যাপ্লাই করব বুঝবো কি করে? আরে এটা না বুঝলে কেমনে হবে? তুমি তো বুঝবাই যে 1 নাম্বার ইকুয়েশন অ্যাপ্লাই করতে হচ্ছে ডেলে, ঠিক না? কারণ 1 নাম্বার ইকুয়েশনেই তো থেকেই তো তোমাকে কার্বন ডাই সালফাইডেরটা ক্যালকুলেট করতে হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে তুমি কোন দিকে তাকাচ্ছ? 1 নাম্বার ইকুয়েশনের দিকে। তার মানে প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট? 1 নাম্বার ইকুয়েশনের প্রোডাক্ট। রিঅ্যাকশন মানে কোন রিঅ্যাকশন? 1 নাম্বার ইকুয়েশনের রিঅ্যাকশন। ওকে, তাহলে ডেল্টা এইচ কার্বন ডাই অক্সাইড, ডেল্টা এইচ কার্বন ডাই অক্সাইড এটার মানে কি বোঝায় জানো? কার্বন ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন প্লাস ডেল্টা এইচ সালফার ডাই অক্সাইড কি বোঝায় জানো? সালফার ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন। আচ্ছা, কিন্তু সালফার ডাই অক্সাইড কত ছিল? 2 মোল, তার কারণে এটা 2 মাল্টিপ্লাই করা লাগবে। এইটা এক সাইড, কোন সাইড জানো? প্রোডাক্ট সাইড। এটা মাইনাস এইবার রিঅ্যাকট্যান্ট সাইড। রিঅ্যাকট্যান্ট সাইডে ডেলএইচ, ডেলএইচ কার? কার্বন ডাই সালফাইডের। প্রোডাক্ট কে? কার্বন ডাই সালফাইড না? তাহলে ডেলএইচ কার হবে? কার্বন ডাই সালফাইডের। তারপরে ফর্মুলা প্লাস 3 ইনটু ডেল্টা এইচ কার? অক্সিজেনের। 3 ইনটু, কেন? অক্সিজেন তো 3 মোল। তাহলে এই কাজটা করবা ফলোড বাই পরের লাইনে। ফার্স্ট লাইন কি? ডেল্টা এইচ ইকুয়াল টু এইচপি মাইনাস এইচআর, ফলোড বাই সেকেন্ড লাইন কি করবা? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকশন করবা। ওকে, আচ্ছা এইবার এটা কি জানো না? মানে কার্বন ডাই অক্সাইড হিট অফ ফরমেশন? হ্যাঁ জানো, কারণ এটা কার্বনের হিট অফ কম্বাসন, কিন্তু কার্বন ডাই অক্সাইডের তো ফরমেশন। কার্বনের হিট অফ কম্বাসন, কিন্তু এটা কার্বন ডাই অক্সাইডের জন্য কি? ফরমেশন না? তার মানে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন গিভেন, সেটা হলো মাইনাস 393.5 প্লাস 2 ইনটু কার? সালফার ডাই অক্সাইডের কি চাচ্ছ তুমি? সালফার ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন জানতে চাও? জানতে চাও তো? এই যে এটা কি? সালফার ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন। তারা বলে দিয়েছে সালফারের হিট অফ কম্বাসন, কিন্তু তোমার এটাকে তুমি অ্যাপ্লাই করতেছো সালফার ডাই অক্সাইডের হিট অফ ফরমেশন হিসেবে। এই জন্য বুঝতে পারছো যে আমি কেন ওই দুইটাকে একসাথে ডিসকাসে নিয়ে আসলাম। আচ্ছা, তাইলে মাইনাস 197 ফর্মুলার মাইনাস, তারপরে ডেল্টা এইচ কার্বন ডাই সালফাইড। এটা কি দেওয়া আছে? কোথাও দেওয়া আছে এটা? ডেল্টা এইচ কার্বন ডাই সালফাইড কোথাও দেওয়া আছে? নাই না স্যার। আর তোমাকে এইটাই তো ক্যালকুলেট করতে হবে। এটা দেওয়া নাই, তার মানে এটা রয়ে যাবে। এটা দেওয়া নাই, এটা রয়ে যাবে। ডেলএইচ কার্বন ডাই সালফাইড। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু 0, 3 ইনটু 0। আচ্ছা 3 ঠিক আছে, 0 কি কি? তার আমি কি 0 ধরলাম? মানে ডেলএইচ অক্সিজেনকে 0 ধরলাম, তাই না? তাই না, আমি 0 ধরলাম কাকে? ডেলএইচ অক্সিজেনকে। তার মানে কি? রিমেম্বার, এলিমেন্টের হিট অফ ফরমেশন 0। এলিমেন্টের হিট অফ ফরমেশন কি হবে? 0। হিট অফ ফরমেশন হয় কম্পাউন্ডেড, সো দ্যাট এলিমেন্টের হিট অফ ফরমেশন কি হবে? 0। তাইলে তার মানে কোনো প্রবলেম নাই, অক্সিজেনেরটা 0, ক্লোরিন হবে 0, নাইট্রোজেন হবে 0, কার্বন হবে 0। তো এলিমেন্ট হইলে হিট অফ ফরমেশন 0। আচ্ছা, তাহলে রাইট সাইডে থাকলো -730। আচ্ছা একটু কনফার্ম করো আমাকে, আমি আমার যতটুকু মনে পড়ে 785 না। আচ্ছা একটু কনফার্ম করো কত জন আগে মনে থাকতো, 738 না কত জনের মনে থাকতো? অনেকদিন পরে করতেছি তো। 393.5। স্যার মাইনাস 786.5 হ্যাঁ 87.5, 787.5 ঠিক আছে। তারপরে মাইনাস ডেল্টা এইচ কার্বন ডাই সালফাইড না, কারণ ওটা 0 হয়ে গেছে, ঠিক না? এইবার কার্বন ডাই সালফাইডকে লেফটে নিয়ে আসো, আর 787.5 মাইনাস ডেল্টা এইচ থেকে রাইটে নিয়ে যাও। এই যে লেফটে ডেল্টা এইচ, ওটাকে রাইটে নিয়ে যাও, ঠিক না? আচ্ছা, মাইনাস 785.5 মাইনাস এই ডেল্টা এইচ তো জানোই, মাইনাস 1005। এই ডেল্টা এইচটা জানা ছিল না যে মাইনাস 1000.5? ওই যে উপরে ফার্স্টেরটা মাইনাস 1000.5 দেওয়াই তো আছে। তাহলে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এটা কি? মাইনাস। তাতে করে রেজাল্টটা প্লাস থাকবে, তাই না?
রেজাল্টটা প্লাস থাকবে। আমি আর নিচে গেলাম না, কেটে যাবে হয়তো, মাইনাস প্লাস থাকবে 217.5 মেবি, শিওর হয়ে নাও তাও। এত 1000.5 minus 787.5, ও 213 নাকি, কত আসলো? 213। জি স্যার 13, হ্যাঁ। কোথায় যেন একটা গন্ডগোল হয়েছে মনে হয়, যাই হোক 213 আসছে না, অসুবিধা নাই, যা আসছে তাই, কিছু করার নাই। 213 আসছে না, তাহলে কি দাঁড়ালো? বাস বোধহয় আমি ওই যে 393.5 দিছি, তো ওখানেই কম দিচ্ছি আমি, তার একটু বেশি আসলো। আচ্ছা, আমার যতটুকু স্মৃতিতে আসছে এটা ভ্যালুটা মুখস্থ, সেটা হচ্ছে 217, মানে 217। তো 230 আসছে, আমি বোধহয় ওখানে একটু কম দিয়ে দিচ্ছি, 393.5 দিচ্ছি না, ওটা 393.5 না হইয়া, বা এদিকে 197 আছে, কোথাও না কোথাও একটু ছোটখাটো কম আছে দিচ্ছে, এটা চলে আসছে আর কি 213। আচ্ছা, হোয়াট এভার, সলভ সলভ। লেফটে কি দেয়ার ইজ কার্বন ডাইসালফাইড না, তাহলে কিসের আনসার পাইছো তুমি? কার্বন ডাইসালফাইডের হিট অফ ফরমেশন। কিসের আনসার আসছে এটা? কার্বন ডাইসালফাইডের হিট অফ ফরমেশন আসছে না এটা, তো ডান। তো এই হচ্ছে সলিউশন, মানে অর্থাৎ হিট অফ কম্বাসশন দেওয়া ছিল, হিট অফ ফরমেশন চাইছে, দিস ইজ দি ওয়ে। আচ্ছা, এখন আসো একটা কাজ, ম্যাক্সিমাম একটা কাজ করে, এটাকে এক্স ধরে নেয় আগে, বুঝছো? এই কাজটা করে যে এটাকে এক্স ধরে নেয়, এক্স ধরে নিলে শেষে এটা এক্স বসায়, পরে এক্স এর ভ্যালু আছে, তাহলে বুঝতে পারতেছো না যে এটা কোনো ব্যাপার না, ঠিক না? এক্স ধরে নিছে, ওটা কোনো ব্যাপার, এক্স ধরলে এক্স এর ভ্যালু আসবে, এমনটা না? এক্স ধরলে এক্স এর ভ্যালু আসবে, আর যদি এক্স না ধরো তাহলে ওটা রয়ে যাবে, ডিরেক্ট আসবে, ঠিক না? এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা জায়গা বলি কি করে স্টুডেন্টরা অনেক সময় এইটা লেখে না, মানে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে যায়, মানে এইচপি মাইনাস এইচআর এর জায়গায় কি করে, ডিরেক্ট তারা কি করে ভ্যালুগুলো জায়গা, মানে ঠিক ঠিক জায়গায় ভ্যালু বসিয়ে দেয়, এই কাজটাও করে। তো ইট শুডন্ট, এটা না করাটাই ভালো। অনেকে এই এক্সপ্রেশনটা কমপ্লেক্স মনে করে, যে এক্সপ্রেশন দিতে অনেক সময় ট্রাবল ফিল করে, সেই কারণে তারা একটু চালাকি করে, তারা কি করে ওই লাইনটা স্কিপ করে, তো দরকার নাই, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো যে এই হচ্ছে এটার সলিউশন, দিস ইজ দ্য সলিউশন, ওকে, ডান। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলি, এটা জাস্ট ফর ক্যালকুলেশন, মানে তোমাকে হিট অফ ফরমেশন ক্যালকুলেট করতে দিল, এটা সি টাইপ হতে পারে। সি টাইপ হলে বলবে যে হ্যাঁ, ক্যালকুলেট দা হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইসালফাইড, এটা বললো, তাহলে এটা সি টাইপ। অনেক সময় হবে কি এইটাই ডি টাইপ হয়ে যায়, কেমন করে জানো? ডি টাইপ হয়, ডি টাইপ বলে কি জানো, এইভাবে বলে যে analyze that the given heat of reaction will be exothermic or endothermic। দেখছো কিভাবে ডি তৈরি করে, অর্থাৎ সিটারে কিভাবে ডি নিয়ে আসলো। কোশ্চেনটা বলে এরকম, analyze that whether the reaction will be exothermic or endothermic, অর্থাৎ এটা এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে, অ্যানালাইজ করো ম্যাথমেটিক্যালি। তার মানে কি, জাস্ট হচ্ছে তুমি ডেলএইচি ক্যালকুলেট করবা, করার পর একটা ডিসিশন দিবা যে এটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। সাপোজ এটা কি ছিল, এন্ডোথার্মিক, তাহলে কি বলা উচিত যে দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, রাইট? তো ওইটাই হলে এটা কি হয়ে যায়, 4 মার্কের জন্য হয়ে যায়। এই জন্য 3 আর 4 এর মধ্যে খুব বেশি ডিসটেন্স থাকে না, একই কোশ্চেন দিতে দিতে রিভার্স করে দেওয়া যায়। আচ্ছা স্যার, কার্বন ডাইসালফাইডের ফরমেশন থাকলে তো মানে ফরমেশনের রিঅ্যাকশনটা তো এন্ডোথার্মিক, এমনি কম যে রিঅ্যাকশন থেকে কার্বন ডাইসালফাইড রিঅ্যাক্ট করছে যে রিঅ্যাকশনে, তো ওটা তো তার মানে আমরা যে রিঅ্যাকশনটা দেখাইনি বা যেটাকে কাজে লাগাইনি সেটা হচ্ছে এইটা, মানে আমার এই রিঅ্যাকশনটা ডেলিট যদি বলতে বলা হয়, তাহলে এটাই হচ্ছে প্লাস 213 যেটা ক্যালকুলেট করলাম আমরা। এই রিঅ্যাকশনের ডেলিটটাই জানতে চাওয়া হয়েছিল, এই রিঅ্যাকশনের ডেলিটটা জানতে চাওয়া হয়েছিল, আর আমরা দ্যাট ওয়েতে করে নিয়ে আসছি। কথা বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু কার্বন ডাইসালফাইড ফরমেশন, অলদো এটা ফরমেশন, কিন্তু কি হয়েছে, এন্ডোথার্মিক হয়েছে। তো আমরা কি বলেছিলাম যে ফরমেশন এক্সো এন্ডো দুইটাই হতে পারে।
আচ্ছা, দেখো at 298 Kelvin temperature, heat of formation of methane, ethane, carbon dioxide and water are respectively minus 74.89, minus 85.52, minus 393.5 and minus 285.85 kilojoule per mole. Calculate না ঠিক এরকম কোশ্চেনটা এরকম হবে যে between methane and ethane, which one is efficient fuel? তো তোমাদের বেশ চেনা একটা কনসেপ্ট, চেনা একটা কোশ্চেন, তাই না? তো এই কোশ্চেনটা আমরা ঠিক এই পার্টেই সলভ করবো, তাই তো? তাহলে কি এবার ফলো করো যে হিট অফ ফরমেশন গিভেন না, দেখো এবার কিন্তু ঠিক কি দেওয়া, হিট অফ ফরমেশন দেওয়া। তার মানে হোয়াট আই সেই, কি বলেছিলাম তখন, হিট অফ ফরমেশন এগেইনস্টে থাকে হিট অফ কম্বাসন, হিট অফ কম্বাসন এগেইনস্টে থাকে হিট অফ ফরমেশন। তাহলে হিট অফ ফরমেশন গিভেন মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার রেসপেক্টিভলি। তো দেওয়া আছে, বলতেছে মিথেন ইথেনের মধ্যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল। তো হোয়াট টু ডু, কি করতে হবে? তোমরা জানো যে দুইটারই হিট অফ কম্বাসন বের করতে হবে, রাইট? মিথেনের হিট অফ কম্বাসন কত, ইথেনের হিট অফ কম্বাসন কত, এইটা ক্যালকুলেট করতে হবে। এইটা ক্যালকুলেট করে দেন উই ক্যান ডিসাইড যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল, রাইট? সো দ্যাট এই কাজটা আমরা কি করে করব সেটা তোমরা জানো। তাহলে আমরা কি করব, মিথেনের কম্বাসন রিঅ্যাকশন করব এট ফার্স্ট। এই যে মিথেনের কম্বাসন রিঅ্যাকশন কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে আর ওয়াটার হবে। কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। তো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার যখন হবে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, কার্বন 1 কার্বন ডাইঅক্সাইড 1, H4 বলে ওটা 2 হইছে, তো অক্সিজেন এখানে 2 করা লাগছে। বাস, এই যে লেইসটা এখন আর দেওয়া নাই, এই যে লেইসটা কিন্তু এবার দেওয়া নাই। ওকে, সো দ্যাট এই যে লেইসটাই তোমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এন্ড আই সেই কি বলছিলাম যে নট ডিফারেন্ট থিং এট অল, কোনো ডিফারেন্ট নাই, স্টার্টিংটা এইটাই, অর্থাৎ del is equal to H3 minus HR. ওকে, দিস ইজ ইউর স্টার্টিং। তাহলে আর নেভার চান্স টু মেক ইট রং, ভুল করার কোনোটা সুযোগ থাকবে না তখন। ওকে, তাহলে del is equal to H3 minus HR। আচ্ছা, H3 কার, কার্বন ডাইঅক্সাইডের del প্লাস কার del ওয়াটারের কত মোল, 2 মোল প্রোডাক্ট সাইড, মাইনাস del H কার মিথেনের প্লাস 2 ইন্টু del H কার অক্সিজেনের। কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া, 393.5 প্লাস 2 ইন্টু ওয়াটার কত দেওয়া, 25.85 মাইনাস এটা দেওয়া 74.89 প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 0, 2 ইন্টু 0 ওয়ান্স এগেইন, তার মানে যেহেতু অক্সিজেন এলিমেন্ট। তাহলে কি বুঝলা, একদমই কি কঠিন, নট এট অল। তার মানে কি এবার রাইট সাইডে সবটা দেওয়া আছে, তাহলে কি হলো, del H চলে আসবে। এটা del H কত আছে, 890.1 যতটুকু আমার মনে পড়ে, তারপরে কনফার্ম, কারণ কিছু কিছু del H যদি একটু কম বেশি দিয়ে থাকি। জি স্যার, ঠিক আছে, 89 minus 890.31। 890 ঠিক আছে না, 890 টা, তারপর রাইট সাইডে 31 না, তাহলে হলো তো। এটা মিথেনের হিট অফ কম্বাসন বের করলাম, মিথেনের হিট অফ কম্বাসন ক্যালকুলেট করলাম। ওকে, তো মিথেনের হিট অফ কম্বাসন ক্যালকুলেট করে এটা তুমি নোট করো যে এটা মিথেনের হিট অফ কম্বাসন। আচ্ছা, এবার হচ্ছে ইথেনেরটা।
C2H6 plus oxygen. Products are same. Carbon dioxide, H2O. Product same. Carbon dioxide, H2O. C2 এইখানে 2 দিবা, H6 এখানে 3 দিবা। Then check for oxygen. 4 আর 3 তে 7। তো 7 ব্যালেন্স করবা কিভাবে? 7/2 দিয়ে। 7 ব্যালেন্স হবে 7/2। তার মানে অক্সিজেন মানে এটা 1 মোল কি করতে হবে? মেইনটেইন করতে হবে। এটাকে 1 মোল মেইনটেইন করতে হবে। তাহলে এখানে del H কত? And the same way del H equal to HP minus HR. Product 2 into del H carbon dioxide plus 3 into del H water. ম্যাজিকের মতো হয়ে যাবে। লেফট প্রোডাক্ট সাইড মাইনাস del H কার ইথেন প্লাস 7/2 into del H কি অক্সিজেন 2 into minus 393.5 plus 3 into minus 285.85 minus কতটা দেওয়া আছে minus 85.52 প্লাস মাইনাসে মাইনাস 7/2 into 0 একবারে 0 লিখে দিও না, আবার এত বেশি ওভার স্মার্ট দেখাইতে গেলে আবার বিপদ আছে। অর্থাৎ রুল দিয়ে মানে 7/2 পর্যন্ত রেখে তারপর 0 ধরে পরে 0 করবা। আচ্ছা এমটিআরটা তোমরা শিওর হও 1559.43 এরকম আমার যতটুকু মনে পড়ে। -1557.98 আসছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটা 7.97 না, এটা না 1557.98। আচ্ছা 98, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে যে তোমার del H অফ ইথেন। বাট এই del H দিয়ে কি করা যাবে না, ডিসিশন মেক করা যাবে না। বি কেয়ারফুল। এই del H দিয়ে কি করা যাবে না, ডিসিশন মেক করা যাবে না, বিকজ এইখানে একটা ডিসক্রিমিনেশন আছে। কারণটা হচ্ছে মিথেনের ম্যাস হচ্ছে 16 গ্রাম 1 মোলের, ইথেনের ম্যাস সেখানে 30 গ্রাম। এখন তুমি যদি এইটাকে জাজ করো বা এইটার প্যারামিটার ধরো, তাহলে তো যত আপার অ্যালকেন হবে তত মোর হিট, যত আপার অ্যালকেন হবে তত মোর হিট। কিন্তু এটা তো এফিসিয়েন্সি হলো না, এটা এফিসিয়েন্সি হলো না। তো এফিসিয়েন্সি ডিটারমিন করতে গেলে এই del H টা দেখতে হবে যে পার গ্রামে কত, এই del H পার গ্রামে কত, দ্যাট মিন্স হিট কতটা প্রডিউস হবে তার পার গ্রামে 1 গ্রামে কত হবে। তো এখানে রেখে দিয়ে অ্যান্সারটা হবে না কিন্তু, রিমেম্বার। দ্যাট মিন্স ইউ নিড টু সে, এইভাবে বলবা যে হিট অফ কম্বাসন of 16 gram methane is minus 890.1 kilojoule per mole বা কিলোজোল। যেহেতু 16 গ্রাম বলছো না, তাহলে আর পার মোল বলবা না, কিছু ওয়ার্ডের ব্যাপার আছে। তো তাহলে হিট অফ কম্বাসন অফ 16 গ্রাম মিথেন ইজ 890 কিলোজোল, 891.1 কিলোজোল। অর্থাৎ তুমি তো 16 গ্রাম বলছোই। আচ্ছা তাহলে হিট অফ কম্বাসন অফ 16 গ্রাম মিথেন ইজ minus 890.1 কিলোজোল, তাহলে সেটা 1 গ্রামে কত হবে? minus 890.1 by 16 কত হয়? minus 52 পয়েন্ট সামথিং বোধহয়, বা কত আছে? minus 55.63 minus 55 point 55.164 64, দ্যাটস ইট। এত কিলোজোল 1 গ্রামের জন্য, এত কিলোজোল, তাহলে 1 গ্রামে আনতে হবে। ঠিক ভাই। at the same time heat of combustion of 30 gram ethane is
মাইনাস 1557.98 কিলো জুল, তাহলে সেটা 1 গ্রামে কত? মাইনাস 1557.98 বাই হলো 30, এটা 47 কিছু একটা আসবে, বা 52 আসতে পারে, কত? So minus 51.93. হ্যাঁ, মাইনাস 51.9 এত কিলো জুল। তার মানে হচ্ছে এখন বিষয়টা ক্লিয়ার যে মিথেনের পার গ্রামের থেকে হিট প্রডিউস হইতেছে 55.64, আর ইথেনের সেখানে পার গ্রামে প্রডিউস করতেছে 51.9। সো দ্যাট মিথেন ইজ এফিশিয়েন্ট ফুয়েল, সো দ্যাট মিথেন ইজ এফিশিয়েন্ট ফুয়েল। ওকে, সো দ্যাট মিথেন ইজ মোর এফিশিয়েন্ট। তাহলে মিথেনটা কি হলো? মোর এফিশিয়েন্ট। তো এই যে মিথেন যে মোর এফিশিয়েন্ট, এই ডিসিশন মেক করতে গেলে কি করা লাগবে? এই ডিসিশন মেক করতে হলে কি করতে হবে? ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। এইটাই হচ্ছে ব্যাপার, যে যারই বলুক এখানে হয়তো মিথেন ইথেন সবচেয়ে কমন, মিথেন ইথেন সবচেয়ে কমন, এই জন্য দেখবা কি জানো, কোশ্চেনে ইন্টারনাল কোশ্চেন যখন হবে তখন এই মিথেন ইথেন থাকবে না, অর্থাৎ তারা ওটারে দেখা যাবে যে দুইটাই দিবে হচ্ছে টু কার্বন। তো সেখানে একটা ইথেন, একটা হবে ইথিন, ইথেন ইথিন, ইথেন ইথিন। একটা সে ফর এক্সাম্পল একটা স্টেম বলি আমি, কেমন হবে জানো স্টেমটা? বলবে কি যে AB2 কম্পাউন্ড, 2 হাইড্রোকার্বন, সরি, AB2 হাইড্রোকার্বন, AB2 হাইড্রোকার্বন কনসিস্টিং বা কন্টেইনিং 2 কার্বন, containing 2 carbon, respectively sp3 and sp2 hybridized, respectively sp3 and sp2 hybridized। তার মানে কি sp3 hybridized কে যারা অ্যালকেন, আর sp2 hybridized কে যারা অ্যালকিন। তো অ্যালকেন আর অ্যালকিন A আর B এবং 2 কার্বন কন্টেইনিং, তাহলে কি হবে? ইথেন আর ইথিন, ইথেন ইথিন। তাহলে বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্নটা কি হবে? দিস টাইপ অফ কোশ্চেন। ওকে, তাহলে সেই ওয়েতে করবা ইথেন আর ইথিন তখন শুধুমাত্র, আর কিছু তো না। তাহলে একই ওয়েতে বের করবা, তাহলে হিট অফ কম্বাস্ট ফরমেশন দিয়ে হিট অফ কম্বাস্টন ক্যালকুলেট করবা, পরে সেটাকে তাদের মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করবা, করে দেন এটা আসবা। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে তোমাদেরকে নোটিস করতে হবে, একটা ব্যাপার আছে নোটিস করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা নোটিস করতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কি ছিল? যে হিট অফ কম্বাসন অফ মিথেন, হিট অফ কম্বাসন অফ মিথেন। কিন্তু ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা এভাবে দাও, এই যে তুমি যদি ল্যাঙ্গুয়েজ এভাবে দাও যে 16 গ্রাম মিথেন প্রডিউসেস 890.1 কিলোজুল হিট, তাহলে তখন এই যে সেন্টেন্সে এরকম হলে আর মাইনাস দেওয়া যাবে না। সেন্টেন্সটা যদি এভাবে দিতে পারে না কেউ, সেন্টেন্সটা এইভাবে সেন্টেন্স মেক করা যায় না? যায়, কিন্তু কি যে 16 গ্রাম মিথেন প্রডিউসেস এত হিট, তাহলে 1 গ্রামে কতটুকু প্রডিউস করে? 16 গ্রাম মিথেন হিট এতটা প্রডিউস করে, 1 গ্রাম কত করে? তাহলে দেখছো ল্যাঙ্গুয়েজের উপরে কিছু ব্যাপার আছে এখানে। ওকে, শেখার অনেক কিছু। তো হিট অফ কম্বাসন বললে শুধুমাত্র নেগেটিভ সাইন কাজ করবে, ইফেক্টিভ। হিট অফ কম্বাসন, হিট অফ ফরমেশন এইভাবে যদি বলো তাহলে পজিটিভ নেগেটিভ সাইন ম্যাটার করে, কিন্তু ল্যাঙ্গুয়েজে বললে তাহলে কিন্তু আবার নেগেটিভ পজিটিভ সাইনের কোনো কিছু নাই। কারণ সেন্টেন্সটা হচ্ছে যে 16 গ্রাম মিথেন প্রডিউসেস, 16 গ্রাম মিথেন প্রডিউসেস তো বললাই তুমি, তাহলে আবার মাইনাস দিছো কেন? কেউ কি নেগেটিভ প্রডিউস করে? এমনটা না। সো দ্যাট ল্যাঙ্গুয়েজের দিকে কিন্তু অ্যালার্ট থাকবা। কেউ যদি দেখো যে পজিটিভ দিয়ে অঙ্ক করছে, কোথাও যদি পজিটিভ দিয়ে অঙ্ক করার, তাহলে তুমি ভাববা যে ঠিক আছে এটা হতেই পারে, হয়তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করা যেতে পারে। রিমেম্বার, আমরা দেখবো হচ্ছে অ্যামাউন্টটা কত পার গ্রামের। ইজ দ্যাট ক্লিয়ার? যে এখানে পজিটিভ নেগেটিভের বিষয়টা দুইটাই কাজ করবে, ডিপেন্ড করবে তোমার ল্যাঙ্গুয়েজের উপর। ওকে, তো তাহলে কি দাঁড়ালো আজকে এই পর্যন্তই। হিট অফ রিঅ্যাকশনের জন্য নেক্সট ওয়েডনেসডেতে রেস্ট অফ দ্য পার্ট আমাদের আসবে। সামনের পার্ট হিট অফ নিউট্রালাইজেশন, এন্ড সামনের পার্ট হচ্ছে আদার টাইপ অফ হিট অফ রিঅ্যাকশন এন্ড হ্যাশ ল, যেটা আমরা নেক্সট ক্লাসে করবো। বাট আজকের ক্লাসে এই পর্যন্তই। তাহলে আমরা আজকের ক্লাসে কিন্তু যতটুকু ইম্পর্টেন্ট জিনিস পেলাম, রিমেম্বার দিস, আর হোপ মনেই থাকবে তোমাদের, এগুলো কোনো কিছুই তোমাদের মাথা থেকে যাবে না। ওকে, ঠিক আছে।